নির্বাচনটা কবে হবে, আর গণভোট নির্বাচনের সঙ্গে গণভোট নির্বাচনটা কবে হবে। বেশিরভাগ দলের দাবি প্রস্তাব ছিল যে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হোক, আর কয়েকটি দল দাবি করেছেন এটা আগে হোক। আমরা কেন জাতীয় নির্বাচনের দিনেই গণভোটটা চেয়েছি সেটা একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে এই যে ধরুন আগে অথবা জাতীয় নির্বাচনের দিনে একই দিনে, এই দুটোর মধ্যে যদি কোনো পার্থক্য হতো তাহলে আপনি আগে করার একটা তাৎপর্য পেতেন। কোনো যদি তাৎপর্য না থাকে তাহলে আগে আবার এরকম একটা আলাদা নির্বাচন আয়োজন করার জন্য যে বিরাট চাপ, তাৎপর্য উল্লেখ করতে পারেনি যে কেন তারা নভেম্বরে যাচ্ছে। না, নভেম্বরে চাওয়ার একটা তারা কথা বলতে পারেন, কিন্তু তাৎপর্য আমি বলছি যে পলিটিক্যাল তাৎপর্য, অর্থাৎ ধরেন জুলাই আগে নির্বাচন হলে এই যে গণভোটের মধ্যে দিয়ে যে দুটো ক্ষমতা দেওয়া হচ্ছে সেটা একই, ওই একই দিনের নির্বাচন হলেও দুটো ক্ষমতা একই, ফলে ক্ষমতাগত কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না, অর্থাৎ ফলাফলের কোনো পার্থক্য হচ্ছে না। তাহলে আগে করতে গেলে যে ধরুন কিছু পয়েন্ট আছে, আবার একই দিনে করারও অনেকগুলো পজিটিভ পয়েন্ট আছে। বিশেষভাবে ধরুন এই যে এই 2 মাসের মধ্যে হুট করে একটা নির্বাচন আয়োজন, অর্থ ব্যয়, লোকবল ইত্যাদি, নির্বাচন কমিশন আদৌ প্রস্তুত কিনা, অলরেডি আমরা সবাই ন্যাশনাল ইলেকশনে ঢুকে পড়েছি, ফলে একই দিনে হওয়াটা এবং ভোটারের উপস্থিতি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরেন আপনি 98%ই হ্যাঁ ভোট পেলেন, কিন্তু আপনার ভোটার উপস্থিতি 50%-এর নিচে হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়। আমরা আশা করি জাতীয় নির্বাচনে ব্যাপক 80%-এর ঊর্ধ্বে মানুষ আসবেন, এটা আমার আশা। সেই জায়গা থেকে ধরুন আমরা মনে করি যে ওই একই দিনে হওয়া ভালো। এবার শেষ লাস্ট পয়েন্টটা বলি, সেটা হচ্ছে যে এই যে একটা অর্ডার হবে, অর্ডার কিংবা অর্ডিন্যান্স হোয়াটএভার, আচ্ছা আমরা কেউ এটা অর্ডার বলতে চেয়েছেন, গণভোট অধ্যাদেশ অথবা সামগ্রিকভাবে এই অর্ডারটা কি হবে, একটা নাম প্রস্তাব করা হয়েছিল, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আদেশ অথবা অধ্যাদেশ। এইটার উৎস কি? এই যে ক্ষমতাটা গভর্নমেন্ট করবে, কার নামে করবে, কোন ক্ষমতার উৎসে করবে, এটা কি জুলাই অভ্যুত্থানের জায়গা থেকে, নাকি এটা সরকার যেভাবে গঠিত হয়েছে 106 দিয়ে বিশেষ পরিস্থিতিতে সেই ধারাবাহিকতায়? অর্ডিন্যান্স করলে কি এটার আইনি ভিত্তিটা শক্ত হয়, নাকি এটা অর্ডার করার কোনো আদৌ মানে সোর্স অফ সংবিধানে তার কোনো কিছু আছে কিনা, এইসব বিষয় নিয়ে একটু অস্পষ্টতা এখনো আছে। এই অস্পষ্টতা নিয়ে প্রশ্ন উঠছে, ফলে দুটো বিষয়ে তর্ক আছে আমি বলবো। একটা হচ্ছে যে সনদের কিছু কিছু বিষয় নিয়ে, আপার হাউস পিয়ার ধরুন ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দুটো জিনিস, একই দিনের নির্বাচনের প্রশ্ন অথবা আগে, আরেকটা হচ্ছে এই যে আদেশ কিংবা অধ্যাদেশটা হবে নতুন করে তাহলে আমরা মানে খুব বেশি কিছু সেভাবে পাইনি, কারণ পথ স্পষ্ট করার যে বিষয়টা ছিল সেটাকে আমরা পেয়েছি, একই দিনে হচ্ছে কিনা সেটাকে আমরা পেয়েছি, সেটাও তো আমরা পাইনি। এখন এটা যতটা না আজকে একটু ফর্মাল আলোচনা হয়েছে, এটা প্রায় মানে প্রত্যেক পার্টির সাথে কমিশন বসতেছেন, ইনফর্মালি নানানভাবে আলাপ আলোচনা হচ্ছে। এই আলাপ আলোচনাটা আমরা এখনো করে আসছি। আমি আসলে আজকে এখানে দেরি হওয়ার একটা কারণ হচ্ছে আমরা কিছু দল কথা বলছিলাম যাতে আমরা যথাসম্ভব ঐকমত্যে পৌঁছাতে পারি, কারণ আমরা গণসংহতি আন্দোলন 14 মাস ধরে একটা কথা বলছি যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে যথাসম্ভব ন্যূনতম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আমাদের করা দরকার। আমাদের মধ্যকার দ্বন্দ্ব আমাদের অভ্যুত্থানের অর্জনকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। জনগণ অন্যান্য রাজনৈতিক দলের যেগুলিতে নোট অফ ডিসেন্ট আছে সেটা ওই অবস্থাতেই জনগণের কাছে যাবে, ওই অবস্থাতে হা না জনগণ দিবে। আচ্ছা, তারপরে পরবর্তীতে হচ্ছে যে জনগণ আবার আপনাকে অনুমোদন দিচ্ছে, সমর্থন দিচ্ছে, আগামী পার্লামেন্টে যে যে অবস্থানে আছে যে রাজনৈতিক দল সে জনগণ কর্তৃক মেজরিটি পেলে সেইভাবেই পার্লামেন্ট ওটা বাস্তবায়ন করবে। তো অতএব অন্যান্য রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট যেখানে আছে, আমাদের নোট অফ ডিসেন্ট যেখানে আছে, সেটা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছেন জুলাই সনদ। সাকিব ভাই যেটা বলেছেন একেবারে যথার্থভাবে বলেছেন। এই প্রক্রিয়াটা যেটা নিয়ে আলোচনা হচ্ছে এটাই আমাদের কাছেও মনে হয়েছে এবং সেখানেই আমাদের অবস্থান যে এটাই ন্যায্য। আমরা যতটা সনদের ব্যাপারে একমত হতে পেরেছি, আবার কিছু কিছু বিষয়ে রাজনৈতিক দলের দ্বিমত থাকবে, আংশিক দ্বিমত থাকবে, কিয়দাংশ দ্বিমত থাকবে, এটা একটা রাজনৈতিক দলের অধিকার এবং অবস্থান। সেটা নিয়েই জুলাই সনদ জনগণের কাছে যাচ্ছে। জনগণ প্রথমে এটা অনুমোদন করছে, সমর্থন দিচ্ছে, তার পরবর্তীতে ওই সনদটা আবার সংবিধানে কিভাবে কার্যকর হবে, যেখানে সাংবিধানিক সংস্কারগুলি আছে সেটার জন্য আবার সংবিধান আপনার পার্লামেন্টকে। এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি যে সাংবিধানিক সংস্কারের যে বিষয়টার যে অধিকারটা দেওয়া হবে, আইনগত যে অধিকারটা দেওয়া হবে, সেখানে আসলে কোন পরিবর্তনগুলো হবে সংবিধানের, সেটি কি আগে থেকে স্পষ্ট করা থাকবে? সনদে তো আছে, সনদে আছে, বলে দিয়েছে সেটি করতে পারে। হ্যাঁ, কোন দল কিভাবে চাচ্ছে সেটা বলা হচ্ছে। যাবে জি, কোন দল কিভাবে চাচ্ছে সেটা সনদের মধ্যে ওই ইস্যুতে তার অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। এখন ধরেন যারা ম্যান্ডেট পাবে তারা সেটি করবে, গণ অধিকার পরিষদ অথবা আন্দোলন সংহতি আন্দোলন, তারা মেজরিটি পেল। তো ওই ইস্যুতে সংবিধান সংস্কারের ওই জায়গাটা তাদের অবস্থানটা কি? তারা যদি 2/3 মেজরিটি পায় ওইভাবেই তারা করার অনুমতি পাচ্ছে। তখন 2/3 মেজরিটি পেল না, তখন তারা সরকার গঠন করলো, তখন তারা অন্য দলের সমর্থন নিয়ে কিভাবে ওইভাবে বাস্তবায়ন করার জন্য
চেষ্টা করবে, এটি তাদের আপনার অধিকার অথবা এটা তাদের ক্ষমতা, জনগণ তাদের দিচ্ছে। আর যদি তারা অন্য দলের সাথে আলোচনা করে 2/3 মেজরিটি নিতে না পারে, তাহলে হয়তো ওখানে কারেকশন করে কিভাবে আবার 2/3 মেজরিটি নিতে যায় সেভাবে সংসদকে ফাংশন করতে হবে। এটাই যথাযথ প্রক্রিয়া। কারণ সংবিধান আপনাকে যদি সংশোধন করতে হয় সংসদেই করতে হবে, এবং সেখানে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদের ওই ক্ষমতা বলেই করতে হবে। জনগণ আপনাকে ওটাকে জোরালো করছে আর কি, সংবিধান সংস্কারের ওই প্রক্রিয়াকে জনগণ সমর্থন দিচ্ছে, কিন্তু করতে হবে পার্লামেন্টে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ, 142 অনুচ্ছেদ অনুসরণ করেই আপনাকে করতে হবে। সেদিকেই আমরা যাচ্ছি। আমি কোনো অনৈক্য খুব একটা দেখছি না। এখন ধরেন জুলাই সনদের ব্যাপারে একমত হয়েছি, সবাই বলবে যে একই দিনে সাকিব ভাই যেটা বলেছেন যে ধরেন আগে হলে কি বিশেষ কোনো সুবিধা হতো কিনা, অথবা ধরেন আগে হলে তার প্রভাবটা নির্বাচনে পড়তো কিনা, অথবা ওই নির্বাচন আগে না হলে করা যাচ্ছে না, এই ধরনের কোনো শর্ত আছে কিনা, আইনি জটিলতা আছে কিনা, সেটা যেহেতু হচ্ছে না, অতএব জাতীয় নির্বাচনের দিন এটা করলে এটার উপস্থিতি বাড়বে এবং ধরেন দুটি নির্বাচন আয়োজন করা ব্যয়বহুল, সময় সাপেক্ষ। এখন আপনি যদি 1.5 মাসের মধ্যে আরেকটি এই হানা ভোট করেন, তারপর আবার 1.5 মাসের মধ্যে যদি আরেকটা নির্বাচন আয়োজন করতে যান, 3 মাসের মধ্যে জুটি জাতীয় নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের পক্ষে দূরও হয়, তো সেই জায়গায় চিন্তা করার তো কোনো সুযোগ নেই। অতএব জাতীয় নির্বাচনের দিন করতে হবে বলে আমরা মনে করি। একটা জায়গা বলা দরকার, আজকের মিটিংটা আমার কাছে যেখানে খুব অর্থবহ মনে হয়েছে, যে জাতীয় নির্বাচন এটা যে অতীব গুরুত্বপূর্ণ এবং অতীব প্রয়োজন, সেটা অন্তর্বর্তীকালীন সরকার সহ দেশবাসী যেমন উপলব্ধি করে, অন্তর্বর্তীকালীন সরকার সেটা ধারণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব রয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা, সেটা তারা অনুধাবন করেছে এবং সে ব্যাপারে তারা নিশ্চিত করেছে। যার ফলে রাজনৈতিক দলগুলি যদি সহযোগিতা করে, আমাদের গণতন্ত্রের উত্তরণ হচ্ছে। আমাদের জুলাই সনদ বাস্তবায়ন এবং পরবর্তীতে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, আপনার জবাবদিহিমূলক পার্লামেন্ট, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা, যে গণমানুষের আকাঙ্ক্ষা, সে ব্যাপারে যে আমরা অগ্রসর হচ্ছি এবং সে পথের একটা যেটাকে বলা হয় সফলতম সমাপ্তি হতে যাচ্ছে, সে ব্যাপারটা প্রধান উপদেষ্টা এবং সরকার নিশ্চিত করেছে। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই আপনাকে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। বলবেন, আপনার প্রশ্নটি করবেন। আমি জোনায়েদ সাকিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন দুটা প্রশ্ন আর কি। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, যে আপনি হলো জুলাই সনদ, এই বিষয়ে এটা তৈরি করতে রাষ্ট্রের কত টাকা খরচ হলো, এবং এই জুলাই সনদ জনগণের কতটুকু কাজে লাগবে এবং রাজনীতিবিদ যারা তাদের কতটুকু কাজে লাগবে, এটুকু আমি ওনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আর কি। জি, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। রহমতুল্লাহ আন্টি, আমি পাবনা জেলা সুজানগর থেকে বলছিলাম। বলবেন। আমার সম্মানিত দুইজন অতিথি, একজন শ্রদ্ধাভাজন রবিউল আলম সাহেব, স্নেহের জুনায়েদ সাকি, আমার বয়স অনেক ছোট, দুজনকে সম্মান দিয়ে বলছি। এইমাত্র খবর শুনতেছি, খবরে বলতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের কথা, যে আমাদের মানে ওই জুলাই সনদে আমাদের স্বাক্ষর করায় কোনো আপত্তি নাই। আর জামাত ইসলাম সহ সমমনা দলগুলি বলতেছে যে পিয়ার পদ্ধতি না থাকলে আমরা সই করব না। আমার প্রশ্ন হচ্ছে যে যদি এটা সিগনেচার না হয়, আগামীকাল কিংবা পরশু হবে, যদি না হয় নির্বাচন কি হবে কি হবে না, এই সইয়ের উপর কি পুরো নির্বাচনটা নির্ভর করছে কিনা। ধন্যবাদ আপনাকে। জুলাই সনদ এবং ফেব্রুয়ারি নির্বাচনে আলোচনা করছি। বিরতির আগে আমাদের সঙ্গে দুজন দর্শক ছিলেন, তারা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো দেখতে এই অংশ শুরু করতে চাই। বেসিক্যালি জুনায়েদ সাকি, আপনার কাছে প্রশ্নগুলো ছিল। মুক্তার বগুড়া থেকে জানতে চেয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই যে দীর্ঘ সময় যে আলাপ আলোচনা বৈঠক, সেটিতে আসলে সর্বসাকুল্যে কেমন খরচ হয়েছে সেটি জনগণ জানতে পারবে কিনা, এবং এই যে সিদ্ধান্তগুলো আসলো জুলাই সনদের, সেটি আসলে জনগণের কি কাজে লাগবে এবং রাজনীতিবিদদের কি কাজে লাগবে। আচ্ছা, আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমত, এটা তো আসলে ঐকমত্য কমিশন এবং সংশ্লিষ্ট কমিশনগুলো নিশ্চয়ই তাদের সামগ্রিক খরচ কতটা হলো এটা সরকারকে দাখিল করবে, এবং সরকারেরও নিশ্চয়ই একটা হিসেব আছে, কারণ সরকারই তো খরচটা দিচ্ছে, জনগণের টাকাই দিচ্ছে, কিন্তু সরকারের মাধ্যমেই তো এটা যাচ্ছে। ফলে সেই হিসেব নিশ্চয়ই আমরা পাবো। তবে আমাদের ধারণা যে এটা সর্বনিম্ন খরচেই হয়েছে, কারণ অফিস আলাদা কোনো জায়গায় হয় নাই, পার্লামেন্ট বিল্ডিংয়ে হয়েছে, সেখানকার স্টাফরা এখানে কাজ করেছেন। আমি জানি কোনো সদস্য তো অর্থ নেন নাই, মানে অনারিয়ামও নেননি। তারা কিছুটা হয়তো একটা গাড়ি পেয়েছেন যাতায়াতের জন্য, স্টাফ পেয়েছেন, এবং যেহেতু তাদের রাত দিন কাজ করতে হয়েছে, এবং আমরা ফরেন সার্ভিস একাডেমিতে, ওটাও সরকারি জায়গা, মিটিং করেছি, কিছুটা খাওয়া দাওয়ার পেছনে
যেহেতু দুপুরবেলা সারাদিন বৈঠক হয়েছে, দুপুরবেলা খাওয়ার পেছনে ওই খাওয়াটা অনেকে অনেক বড় করে দেখেছেন হয়তো, তো না খেয়ে তো আর মিটিং করা যাচ্ছিল না, সেটা একটা বাস্তব। যাই হোক, সব মিলিয়ে যে খরচ হয়েছে সেটা হিসাবটা আসলেই সরকারের দেওয়া দরকার। তবে আমাদের বিবেচনায় যতটুকু দৃশ্যমান জায়গা আমরা দেখেছি, পাবলিকেশন সহ অনেক পাবলিকেশন তৈরি করতে হয়েছে, তাতে এটা অবশ্যই একটা ন্যূনতম খরচের মধ্যেই হয়েছে বলে আমাদের ধারণা। এক, দুই হচ্ছে এটা কি কাজে লাগবে, মানে এইটা বাংলাদেশের জন্য যে কত বড় কাজে লাগবে এটা আসলে ঠিক ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। কারণ আমরা একটা পুরো স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় যে শেষ পর্যন্ত উপনীত হলাম, এর অন্যতম প্রধান ভিত্তি ছিল সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, এবং এই ক্ষমতা কাঠামোর বদল করে আমরা একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো সাংবিধানিকভাবে তৈরি করতে যাচ্ছি, এবং সেইটা যাচ্ছি অভ্যুত্থান করে, অভ্যুত্থানকারী আন্দোলনকারী সকল শক্তি ঐকমত্যের ভিত্তি দিয়ে। এবং এই যে প্রক্রিয়াটা, এটা যেমন বাংলাদেশের জন্য একটা বিরাট দৃষ্টান্ত যে এতগুলো দল বসে এই জায়গাটা পৌঁছালো। আপনি মনে হচ্ছে যে আপনি বাইরে থেকে একবার চিন্তা করে দেখুন, কি চিন্তা করেছেন, প্রস্তাবই দিতে পারে না, প্রস্তাবকে ছুঁড়ে ফেলে দেয়। আর সেইখানে আমরা সেখানে একে অপরের আলাপ আলোচনা শুনে 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 প্রায় 1 বছর ধরে এই জায়গাটা এসছে, এবং এইটা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে অনেক দূর বদলাবে, যেটা আমাদের একটা আরো ভবিষ্যতে বদলের প্রস্তুতি হিসেবে যাবে। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা বলি, জবাবদিহি যদি আপনি নিশ্চিত করতে চান জনগণের কাছে, কারণ জনগণ ক্ষমতার কেন্দ্র, তাহলে যে ক্ষমতার ভারসাম্য দরকার, সেই চেকস এন্ড ব্যালেন্স ভারসাম্যটা আমরা তৈরি করার চেষ্টা করেছি, এবং এটার মধ্যে সেটা একদম রাজনীতিবিদদের মধ্যে একটা সম্পর্কের জায়গাটা আসলে জনগণ ক্ষমতাশালী হবে, ক্ষমতাশালী হবে মনে করছেন। রবিল ভাই, আরেকজন দর্শক ছিলেন পাবনা থেকে, তিনি জিজ্ঞেস করেছেন যে বিএনপি স্পষ্ট করেছে তাদের স্বাক্ষরে কোনো আপত্তি নেই, কিন্তু কেউ কেউ আবার স্বাক্ষর করতে চাচ্ছে না, কেউ কেউ আবার শর্ত দিচ্ছেন, যেমন জামাতের কথা বলেছে যে পিআর ছাড়া আমরা স্বাক্ষর করব না, বা গণভোটটা আগে দিতে হবে। তো যারা স্বাক্ষর করবে না বা যারা এটার সঙ্গে থাকতে যাচ্ছে না, তাদের জন্য এটি কি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে জুলাই সনদ, বা সেটি বাতিল হতে পারে? সে সুযোগ নেই। যারা এভাবে অসহযোগিতা করবে তারা পরিত্যক্ত হবে রাজনৈতিকভাবে, এবং জনগণ কর্তৃক ধিক্কৃত হবে, তাদের রাজনীতি ঝুঁকিতে পড়বে। জাতির অর্জন, ঠিক আছে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, তাই তো একটা গণ অভ্যুত্থানের পরবর্তীতে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করছে, সেখানে কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক দলের স্বার্থে সেটা ভণ্ডুল হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সরকার সেই মেসেজই দিয়েছে আজকে, অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক বলছিলেন সনদ সই না হলে কি ভোট হবে কিনা। মনে রাখা দরকার যে আপনার একটা নির্বাচিত সরকার রাষ্ট্রের ডিমান্ড, প্রথমত জনগণের অধিকার নির্বাচন, এবং জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষভাবে অংশ নেওয়ার একমাত্র পথ, সেই পথ রুদ্ধ করার কোনো সুযোগ নেই। তাতে জুলাই সনদ কেউ সই করুক আর না করুক, সনদ বাস্তবায়ন হবে, নির্বাচনও যথাসময় হবে। এটা হলো জনগণের জন্য সংবাদ। আরেকটা কথা বলি, যে বলছে জুলাই সনদ বাস্তবায়ন হলে জনগণের কি হবে, রাজনীতিবিদদের কি লাভ, বা জনগণের দেশ এবং জাতির বৃহত্তর কল্যাণে এটা কাজ করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনার একটা ব্যাপক ইতিবাচক পরিবর্তন হবে, প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র এবং জনগণের কাছে একটা দায়বদ্ধ সরকার জাতি ক্রমাগতভাবে পেতে থাকবে। কারণ আমাদের গণতন্ত্রের যে প্র্যাকটিস সেটা এমনভাবে শুরু হবে, এবং ক্ষমতার ভারসাম্য যে প্রক্রিয়া হচ্ছে, এসবই জনগণের কল্যাণ এবং রাজনীতিবিদদের দায়বদ্ধতা আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। এটাই একটা গণতন্ত্রের দেশের দরকার, সেটাই হচ্ছে। সহজভাবে জনগণের যে ক্ষমতা প্রয়োগের বিষয়টা আমরা সবসময় বলে আসি, যেটা আমরা কখনো দেখতে পাই না, সেই জনগণ ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এবং সেই সাথে রাজনীতিবিদরা দায়বদ্ধ থাকবে, একেবারে সহজভাবে যদি বলতে চাই। আমি একটু জুনায়েদ সাকিব ভাই আপনার কাছে একটু আসবো, তার মধ্যে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, তারপর একটু প্রশ্নটা রেখে যাই। উত্তরটা দিয়ে নিয়ে একটা লাইন, বিচার, সংস্কার, নির্বাচন, বহুদিন ধরে আমরা এই কথাটা পরিষ্কার করে উপলব্ধি করেই বলি, সেটা হচ্ছে এই মুহূর্তের প্রধান জাতীয় স্বার্থ। এইটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, কেউ যদি করে এটাকে আশঙ্কায় ফেলেন, মানে সংস্কার তো নির্বাচন ছাড়া হবে না, মানে আপনি যদি গণভোট দিয়েও করতে চান তারপরে তো নির্বাচন লাগবে। ফলে আপনি নির্বাচনের মানে যা গুরুত্বটা হচ্ছে সংস্কার সম্পন্ন করার জন্য, কাজেই বিচার, সংস্কার, নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে এরকম যে কোনো তৎপরতাই আসলে আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে। তার মানে কি কেউ কোনো বিরোধ তুলবে না? অবশ্যই বিরোধ তুলবেন আপনি। তার মানে কি সবাইকে একমত হয়ে যেতে হবে সব বিষয়ে? তাও না, যেখানে ভিন্নমত আছে মীমাংসা তো জনগণ করবে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। জনগণ ঠিক করবে যে পিআর সে চায় কি চায় না, মানে সে জনগণ তো ভোট দেওয়ার অধিকার। অসংখ্য ধন্যবাদ। নির্বাচনটাই তো একটা বড় সংস্কার, যেখানে আমরা এগোচ্ছি, যেখানে আমরা যাচ্ছি, এর চেয়ে বড় সংস্কার আর নেই তো। রুবেল ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্যের একটি বক্তব্যের অংশ, ছোট ছোট চাঁদাবাজি আমি হইতে দিছি, এমন বক্তব্য নিয়ে আপনাদের নেতাকর্মীদের মধ্যেও নানা ধরনের সমালোচনার ঝড় বইছে। নানা ধরনের, এমনিতেই বিএনপিকে 5 আগস্টের পর থেকে এই তকমাটা বারবার আসছে বিএনপির গায়ে নানাভাবে, সেগুলো প্রমাণিত হচ্ছে, আপনারা সেটি নিয়ে অ্যাকশন নিচ্ছেন, কিন্তু নির্বাচনের বাকি মাত্র 4 মাস, এর মধ্যে কি আপনারা তৃণমূলের এই পরিবেশগুলো ঠিক করতে পারবেন? পরিপূর্ণ ঠিক এবং নিয়ন্ত্রণে আছে। এইগুলো নিয়ে গচিপ হয়, মিডিয়াও তো
ফলো করে এগুলিকে অন্যান্য আমাদের যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি আছে তারা এগুলিকে আপনার কিন্তু আপনাদের নেতাকর্মীরাই তো এসব বলছে না, কেউ বিচ্ছিন্নভাবে কে বলেছে কোন সামাজিক অনুষ্ঠানে, অথবা ধরেন একটা ছোট্ট পরিসরে কে আলোচনা করেছে, হয়তো কোনো নেতাকর্মীদেরকে, তার অনুগত নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য, সমর্থন করার জন্য বলছে, এটা দলের স্ট্যান্ড না। আচ্ছা, কোনো দুষ্কৃতিকারী, দখলবাজ, চাঁদাবাজ এর বিএনপিতে কোনো রাজনৈতিক পরিচয় কোনো দলে থাকা আছে বলে আমরা মনে করি না, আমাদের দলে থাকার কোনো সুযোগ নেই। জি, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে প্রমাণ হওয়ার আগেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, দল থেকে বের করে দেওয়া হয়েছে, আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দেওয়া হয়েছে, এবং দেশে কিন্তু বিচার আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য বিএনপি সহযোগিতা করছে এবং আহ্বানও জানাচ্ছে। তো একটা রাজনৈতিক দলের আর কি করার আছে? একটা রাজনৈতিক দল তার কোনো কিছু করার কোনো সুযোগ নেই। এই দলের থেকে অনৈতিক কোনো কর্মকাণ্ড করা অতীতেও যায় নাই, এখনো যাবে না। তবে এটা ঠিক আছে, আপনারা এই কঠোর পদক্ষেপটা বজায় রাখবেন, অব্যাহত থাকবে, এবং এখন যে পর্যায়ে চলে এসেছে তাতে বিএনপির নামে কোনো ধরনের অনৈতিক কর্ম করার কোনো সুযোগ নেই। যারা বিচ্ছিন্নভাবে ইতিমধ্যে করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আগামীতে বিএনপি মনে করে যে বিএনপির ছত্রে ছায়া থেকে কেউ রাষ্ট্রবিরোধী বা জনস্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড করার কেউ কোনো প্রশ্রয় পাবে না। দল হিসেবে আমরা সেটা অঙ্গীকারাবদ্ধ। জনাব সাকিব ভাই, আপনার কাছে একটু আসি, আপনার নিজ এলাকার একটি ঘটনাকে নিয়ে একটু কথা বলতে চাই। সেখানে আপনাকে বাঞ্ছারাম সচেতন মহিলা সমাজের ব্যানারে আপনাকে বঞ্চিত ঘোষণা করেছে। তারা বলছে যে আমরা আসলে ধানের শীষের প্রার্থীকে বাঞ্ছারামপুরে চাই, আমরা জোনায়েদ সাকিকে চিনি না। নিজ এলাকায় এরকম একটি পরিস্থিতি আসলে আপনাকে কতটুকু আসলে সমস্যা মনে করছেন কিনা? সমাবেশে তারা বক্তব্য দেয় যে জোনায়েদ সাকিব বাঞ্ছারামপুরে অবাঞ্ছিত, সেটি নিয়ে আপনি কি বলতে চাইবেন? ধরুন, যা করেছে যে যার মতো করে প্রত্যেকেরই তো কাজ করার স্বাধীনতা আছে, সেটা কতটা রাজনৈতিকভাবে মানুষ ভালো চোখে দেখবে কিনা সেই বিবেচনা বোধটাও তো যার যার নিজের। তো এটা বাঞ্ছারামপুরের জনগণ কর্তৃকও কোনো এটা প্রশংসিত হচ্ছে না, বাংলাদেশের কোথাও এটা প্রশংসিত হবে না। বরং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন, বিএনপির প্রধান নেতৃত্বরা, যেমন ধরুন মহাসচিব সাহেব, স্ট্যান্ডিং কমিটি লিডারশিপ, তারা যেভাবে বক্তব্য দিচ্ছেন, যে ধরনের নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে চাইছেন, সেইটার সাথে তলার কোনো সম্পর্ক নাই। তলা এই যে নানাভাবে চাঁদাবাজির অভিযোগ, দখলদারিত্বের অভিযোগ, মানুষ নানাভাবে তাদের আচরণে বিরক্ত হচ্ছে। ফলে বিএনপি তারেক রহমান সাহেবের আহ্বানে যে বিএনপি আর বিএনপি প্র্যাকটিক্যালি এই মধ্যে বড় আকারের ফারাক দেখা যাচ্ছে। এখন এটা বিএনপির সামনে চ্যালেঞ্জ যে বিএনপি নেতৃত্ব যেভাবে বিএনপিকে দেখতে চাইছেন সেটা তারা কতটা এনফোর্স করতে পারবেন, সেটা আগামী নির্বাচনের জন্য বিএনপিকে খুব গুরুত্বের সাথে ভাবতে হবে। বাংলাদেশে এখন প্রধান রাজনৈতিক দল হিসেবে দেশের যে গণতান্ত্রিক রূপান্তরে তাদের ভূমিকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে বিএনপি চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবে, বিশেষত তাদের নেতৃত্বের যে এই মুহূর্তের রাজনৈতিক স্ট্যান্ড এবং তাদের তলায় যে নানান ধরনের তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এমনকি বলতে পারেন যে রাজনৈতিক মিত্রদের সাথেও তাদের যে আচরণ, সমস্ত কিছু সবকিছুই ভেবে বিবেচনা হবে। আমরা কিন্তু বাংলাদেশে শুধু ধরুন বিএনপির বিরুদ্ধে না, যাদের বিরুদ্ধেই জামাত ইসলামের বিরুদ্ধে হোক, এনসিপির বিরুদ্ধে হোক, অন্য যে কোনো দলের বিরুদ্ধে হোক, যদি আপনার এই অভিযোগগুলো যখন উঠছে আমরা তখন সেটার সমালোচনা করছি। প্রফেসর ইউনূস সরকার যখন একদিকে দুর্নীতি বন্ধ করতে পারছেন না, অনেক ক্ষেত্রে তলায় দেখা যাচ্ছে দুর্নীতির মহারাজ্য আছে, অন্যদিকে আমাদের ধর্মীয় জনগোষ্ঠী, জাতিগত জনগোষ্ঠী, আমাদের লিঙ্গীয় পরিচয়ের বিভিন্ন পরিচয়ের মানুষরা যখন আক্রান্ত হচ্ছেন, মাজার আক্রান্ত হচ্ছে, এই যে পুরো জিনিসটা, মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী, মানুষের নিরাপত্তা নানা দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি ভোটের পরিবেশ নিয়েও যে প্রশ্ন আছে। ফলে গভর্নমেন্ট যেটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়েছিল, আমরা যে কারণে তাদের সমর্থন জানিয়েছি, আজকে তাদের বাস্তব রূপটাকে কিন্তু আমরা সে অনুযায়ী দেখতে চাইবো। সেটা দেখতে না পারা মানে এটা কিন্তু তাদের প্রতি সমর্থন আমাদের আনলিমিটেডও না, এবং আমাদের সমর্থনটা এরকম না যে আপনি যাই করে যান সবকিছু জাস্টিফাইড হয়ে যাবে। ফলে আমরা রাজনৈতিক উত্তরণ চাই, আবার এই সরকারের কাছে পারফরমেন্সও চাই, এবং যেখানে তারা এটা পারবেন না আমরা কঠোর সমালোচনা সেই জায়গাতে তাদেরকে আনবো, যেমনটা অপর অপর রাজনৈতিক দলকে। এমনকি সেই রাজনৈতিক দলের সাথে আমাদের মিত্রতা থাকলো, বিএনপির সাথে আমাদের যুগপৎ আন্দোলন হয়েছে, আমরা সেই যুগপৎ আন্দোলন করছি গণতন্ত্রের জন্য। তার মানে এই না যে বিএনপি সব খারাপ কাজকে আমরা কার্পেটের নিচে ঢেলে রাখবো। ফলে কোনো খারাপ কাজ যদি তারা করে, এবং বহু অভিযোগের জায়গাগুলো তাদের এসছে, নির্বাচনের পরও নিশ্চয়ই এটি বজায় থাকবে। ডেফিনেটলি আমরা আমাদের পলিটিক্সটা করতে চাই, সেই পলিটিক্সটা আমাদের কাছে প্রধান। আমরা দল করেছি দীর্ঘকাল।